আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করব ব্যাখ্যা বিশ্লেষণ সহ। যেন এই প্রশ্ন সমাধান, ব্যাখ্যা বিশ্লেষণ এই বছরে সামনে যে পরীক্ষাগুলো হবে সেখানে, পাশাপাশি সামনের বছরগুলোতে খুব কাজে দেয়। এই প্রশ্নগুলো কোথায় থেকে এসছে সেটা দেখাবো, পাশাপাশি এই প্রশ্নটা আমাদেরকে কি ইঙ্গিত দেয় সামনের বছর যারা পরীক্ষা দিবে তাদের জন্য, সেটা আমি শেষ দিকে তোমাদেরকে বলে দিব। আমরা প্রথম যে প্রশ্নটা দেখছি, দ্য সিনোনিম অফ ডেভিয়েট। ডেভিয়েট শব্দের সমর্থক শব্দ কোনটা? কন্টিনিউ, পারভেড, ডাইগ্রেস নাকি অল্টারনেট? ইয়াস, উত্তর হবে আমাদের ডাইগ্রেস। উত্তর হবে ডাইগ্রেস। কেন? ডেভিয়েট মানে হলো পথভ্রষ্ট হওয়া, ডাইগ্রেস মানে পথভ্রষ্ট হওয়া, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অল্টারনেট মানে বিকল্প। পারভেড শব্দ অর্থ কি আমরা সেটা জানবো নিশ্চয়ই। পারভেড মানে হলো ছড়িয়ে যাওয়া। এখন এই ডেভিয়েট শব্দটা কোথায় থেকে এসেছে? আমাদের ইংলিশ টেক্সট বুকে একটা গল্প আছে ওয়াই এডুকেশন দিয়ে। সেই গল্পটার এডুকেশন এন্ড ভ্যালুজ দিয়ে একটা প্যারা আছে। গল্পের ভিতরে একটা লাইন আছে, ইফ স্টুডেন্টস কম্বাইন দ্য ভ্যালুজ দে লার্ন এট হোম উইথ দোজ দ্যাট স্কুল গিভস দেম। মানে ছাত্র ছাত্রীরা যে ভ্যালুটা শিখে স্কুলে এবং বাসা এবং স্কুলে, যদি তারা সেগুলোকে কম্বাইন করে, they will not deviate, তারা পথভ্রষ্ট হবে না from the right path, ঠিক পথ থেকে, unless they fall into bad company, যদি তারা খারাপ বন্ধুর খপ্পরে না পড়ে। তার মানে ডেভিয়েট মানে কি? ডাইগ্রেস, পথভ্রষ্ট হওয়া। আমরা উত্তর পেয়েছি ডাইগ্রেস। এখন বুদ্ধিমানের কাজ হবে আমি চারটা অপশন এর যদি কোনো ওয়ার্ডের অর্থ না পারি সেটা দেখে যাওয়া, কারণ সামনের কোনো বছরে, সামনের কোনো পরীক্ষায় হয়তো পারভেট শব্দটাকে উপরে তুলে দিয়ে বলবো এই পারভেট শব্দের অর্থ কি। আমি সেটা একটু লিখেছি। পারভেট শব্দের মানে হলো টু স্প্রেড থ্রু অল পার্টস অফ সামথিং, মানে কোনো কিছু খুব ছড়িয়ে যাওয়া। টু স্প্রিড থ্রু অল পার্টস অফ সামথিং, আমরা জানি স্প্রিড এই ভার্বটা তিনটা ফর্মে সেম। একটা বাক্য লিখেছি ক্যামব্রিজ ডিকশনারি থেকে, দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য আর্লি জ্যাজ মিউজিশিয়ানস পারভেটস আমেরিকান মিউজিক, মানে এই টাইপের মিউজিশিয়ানদের প্রভাব বিস্তৃত হয়েছে আমেরিকান মিউজিকের উপর। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন 2 নাম্বার, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। এই বাক্যটাকে আমরা কোন ফিগার অফ স্পিচ বলবো? সিমিলি, মেটাফর, আইরনি, পার্সোনিফিকেশন। ফিগার অফ স্পিচ নিয়ে আমি একটা লম্বা ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম বি ইউনিটের জন্য যখন ক্লাস নিয়েছি এখান থেকে প্রশ্ন আসার ভালো চান্স আছে, এসছেও বটে। এটাকে আমরা নিশ্চয়ই মেটাফর বলবো, কারণ আমরা জানি যখন দুটা জিনিসের তুলনা হয় বাক্যে অ্যাজ লাইক থাকে না, কিন্তু অর্থ করতে গেলে আমরা অ্যাজ লাইকটা নিয়ে আসতে হয়। বাক্যে বলছে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তার আছে গোল্ডের মতো একটা হার্ট। আমি কিন্তু গোল্ডের হার্ট বলি না, গোল্ডের মতো একটা হার্ট। বাংলায় মতো অর্থ নিয়ে আসতে হচ্ছে, বাট মতো কথাটা ইংলিশে অ্যাজ লাইক নেই, তখন আমরা মেটাফর বলছি। বাট অ্যাজ লাইক উল্লেখ থাকলে আমরা সিমিলি বলতাম। নেক্সট কোশ্চেন, টু হ্যাভ কোল্ড ফিট, এটা একটা ইডিয়মস। এটার অর্থ কি? টু ফিল কোল্ড, টু বিকাম বিজি, টু বিকাম নার্ভাস নাকি টু ডিসএগ্রি? টু হ্যাভ কোল্ড হতে পারে, আবার টু গেট কোল্ড হতে পারে, এক্সপ্রেশনটা একই। টু হ্যাভ কোল্ড ফিট অথবা টু গেট কোল্ড ফিট, এটা মানে হলো টু বিকাম নার্ভাস, টু বিকাম নার্ভাস। এটা ক্যামব্রিজ ডিকশনারি কি বলছে আমাদের? ক্যামব্রিজ ডিকশনারি বলছে টু গেট কোল্ড ফিট অথবা টু হ্যাভ কোল্ড ফিট একই অর্থ দেয়। অর্থ বলছে টু ফিল, টু ফ্রাইটেন মানে ভীত হয়ে যাওয়া, টু ডু সামথিং দ্যাট ইউ হ্যাড প্ল্যান টু ডু, মানে কিছু একটা করার জন্য পরিকল্পনা করেছি বাট ওই কাজটা করতে যায় আমি খুব ভয় পেয়ে গেছি বা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, যেটা আমরা নার্ভাসও বলছি আমাদের অপশনে। একটা এক্সাম্পল ওনারা দিয়েছেন, আই ওয়াজ গোয়িং টু ট্রাই জাম্পিং বাট আই গট কোল্ড ফিট, মানে আমি নার্ভাস হয়ে গেছি, আমি ভীত হয়ে গেছি। তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু এটাই বলছে টু হ্যাভ কোল্ড ফিট মানে হলো টু বিকাম নার্ভাস। তাহলে টু হ্যাভ এর জায়গায় টু গেটও কিন্তু হতে পারে। নেক্সট, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া which dash by checking carefully the source of information। দুটা ব্ল্যাঙ্ক আছে, দুটা ব্ল্যাঙ্ক থাকলে আমরা কঠিন ভাবি, বাট আসলে কঠিন না। এই প্রশ্নটা কি আমরা গ্রামারের পয়েন্ট অফ ভিউ চিন্তা করবো নাকি অর্থ বুঝে পড়ার পয়েন্ট অফ ভিউ চিন্তা করবো? আমি সোর্স দেখাবো, এটা নিশ্চয় অর্থ বুঝে পড়লে আমরা সহজ আনসার পারবো। উত্তর হবে আমাদের সি নাম্বার। কেন? বলছে অনেক মানুষ ড্যাশ, আমরা প্রত্যেকটা অপশনে এই যে স্প্রিড পাচ্ছি, তার মানে ছড়িয়ে দেয় ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে মানুষজন মানে ফেক নিউজ ছড়ায়, এটা স্বাভাবিক বিষয়। তাহলে ছড়ায় বলতে আমরা কি দিব? স্প্রিড। অনেক মানুষ যেহেতু প্লুরাল আছে আমরা আর স্প্রিডিং এখানে নিব না, কারণ এর পরবর্তী অংশটা আবার মিলাইতে হবে, ওই পরবর্তী অংশটা আবার মিলবে না আইডেন্টিফাইড দিয়ে। আমরা যদি অর্থ দেখি, বাক্যে বলছে মেনি পিপল স্প্রিড, অনেক মানুষ ছড়ায় ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। উইচটা একটা রিলেটিভ প্রনাউন আমরা জানি। এখন উইচ ক্যান বি আইডেন্টিফাইড, যেটাকে আইডেন্টিফাই করা যেতে পারে, কারণ এই ফেক নিউজ তো নিজেকে নিজে আইডেন্টিফাই করে না। যদি এটা দেই তাহলে ফেক নিউজ নিজে নিজে আইডেন্টিফাই করে না। ফেক নিউজ
তারপর আইডেন্টিফাইড নিজে করে বিষয়টা মিলে না, তারে আইডেন্টিফাই করা যায়, পেসিভ মুডটা লাগবে। ফলে উত্তর আমরা নিশ্চয়ই সি নাম্বারটা নিব। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, যেটাকে আইডেন্টিফাই করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, মানে এই ইনফরমেশনটার সোর্সটা কি সেটা ঠিকভাবে যাচাই করে আমরা সেটা কি করতে পারি, চেক করতে পারি। ওকে, নেক্সট, certain serious diseases can be successfully treated dash detected in an initial stage, উত্তর কি হবে? अगेन এটাকেও আমরা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ফেলতে পারলেও এটা আসলে ভোকাব বেসড একটা পয়েন্ট, আমি যেটাকে বলি বাক্য বুঝে পড়ার অভ্যাস। উত্তর হবে নিশ্চয়ই এই নাম্বারটা। বাক্যে বলছে সার্টেন সিরিয়াস ডিজিজ, কিছু মারাত্মক রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, ট্রিট করা যায়, ট্রিট করা যেতে পারে, পেসিভ মুডটা লাগবে যে ক্যান বি ট্রিটেড, ট্রিট করা যেতে পারে সফলভাবে, ইফ যদি ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি এটা ডিটেক্ট করা যায় একবারে শুরুর দিকে। নেক্সট, I dash to call the customer service of my bank all morning but I can't get through, এখানে দুটো প্রশ্ন আছে যেটা আমাদের সামনের কোনো পরীক্ষা আসতে পারে। উত্তর নিশ্চয়ই আমরা ডি নাম্বারটাকে নিব, কারণ বাক্যে বলছে অল মর্নিং, সারা সকাল ধরে আমি আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসটা কি করছি, ট্রাই করে যাচ্ছি। আই হ্যাভ বিন ট্রাইং টু কল, আমি কল দেওয়ার চেষ্টা করে যাচ্ছি কাস্টমার সার্ভিসকে আমার ব্যাংকের, সারা সকাল, এটাকে রেফার করছে কিন্তু সারা সকাল ধরে আমি আমার মানে ব্যাংকের কাস্টমার সার্ভিসের কল দেওয়ার চেষ্টা করছি, বাট আই ক্যান গেট থ্রু, গেট থ্রু মানে হলো ফোনে কারোর সাথে কথা বলা, এটা বলছে। তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোন একটা কাজ আমরা কিছু সময় ধরে করছি বুঝাতে, এখনো চলন আছে বুঝাতে, কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখে এটাই বলছে আই হ্যাভ বিন ট্রাইং, আমি চেষ্টা করে যাচ্ছি টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, পুরো সকাল ধরে, বাট আই ক্যান গেট থ্রু, তার সাথে কথা বলতে পারি না এই ফোনে। গেট থ্রু তার ব্যাপার কি বলছে, ক্যামব্রিজ ডিকশনারি বলছে টু সাকসিড ইন টকিং টু সামওয়ান অন দ্য ফোন, মানে ফোন দিয়ে কারোর সাথে কথা বলা। এক্সাম্পল দিচ্ছেন ওরা, আই ট্রাইড টু কল হার, আমি তারে কল দেওয়ার চেষ্টা করেছিলাম বাট কুডন্ট গেট থ্রু, মানে তার সাথে কল দিয়ে কথা বলতে পারি নাই। নেক্সট কোশ্চেন আমরা যাই, সাথে বলছে ড্যাশ দ্য হাসলস এন্ড বাসলস অফ দ্য সিটি, কমা শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, কি হতে পারে? अगेन বাক্য বুঝে পড়ার অভ্যাস না থাকলে এই প্রশ্ন উত্তরটাও নিশ্চয়ই শুধু গ্রামাটিক্যাল অ্যাঙ্গেলে চিন্তা করলে আনসার করতে পারবো না আমরা। ইয়েস, উত্তর হবে নিশ্চয়ই এই নাম্বারটা। আমরা এটা জানি গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা পড়ে থাকি অলদো, সিঞ্জ, নেভারদালেস, এগুলোর পর অবশ্যই সেন্টেন্স থাকে, এখানে কোনো সেন্টেন্স নাই কমার আগে। দ্য হাসলস এন্ড বাসলস অফ দ্য সিটি মানে সিটির শহরের কোলাহল, তাহলে আমরা এমিডস্ট নিব, এটা দিয়ে একটা কবিতাও ছিল এইচএসসি ইংলিশ টেক্সট বইতে, এই এখন যেটা আছে তার আগের বইতে, এমিডস্ট কিলার স্পিডস আই স্ট্যান্ড, পুলিশম্যান দিয়ে একটা কবিতা ছিল, মানে এমিডস্ট মানে কি মধ্যে, এটাই বলছি আমরা। তাহলে এমিডস্ট এটা একটা প্রেপোজিশন, এমিডস্ট দ্য হাসল এন্ড বাসলস অফ দ্য সিটি মানে শহরের এই কোলাহলের মধ্যে শি হ্যাজ ফাউন্ড, সে পেয়েছে আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, মানে রেস্ট নেওয়ার মতো একটা শান্ত পার্ক সে পেয়েছে। দেন ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড হি ড্যাশ আ হিরো, এটা কমন টাইপের কোশ্চেন, সব ধরনের ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই আসে। ইফ দিয়ে আমরা দেখতে পাচ্ছি হ্যাড নট বিন ইমপ্রিজন মানে ইফ যুক্ত অংশ থার্ড কন্ডিশন, যেটাকে আমরা বলি ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্টে আছে, আমরা অন্য ভাষায় নিশ্চয়ই আনসার করে দিব। ইয়েস, বি নাম্বারটা। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, যদি রানা ইমপ্রিজন না হইতো, মানে যদি রানারে ইমপ্রিজন করা না হইতো, এটাও কিন্তু প্যাসিভ মুড। ইফ যদি আমরা বলতাম আমরা ইফ রানা হ্যাড নট ইমপ্রিজন, তাহলে হইতো না, কিন্তু তাহলে বাক্য অর্থ হইতো যদি রানায় ইমপ্রিজন না করতো, রানায় তো আর নিজে জেলে আবদ্ধ করতে পারে না, রানারে ইমপ্রিজন করা না হইতো, হি উড নট হ্যাভ বিকাম আ হিরো, সে একজন হিরো হইতো না। তার মানে যদি রানারে ইমপ্রিজন করা না হইতো সে একজন হিরো হতো না। থার্ড কন্ডিশনাল এবং প্যাসিভ মুড কিন্তু লেখা আছে। দেন 9, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড আ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। अगेन এই প্রশ্নটা পড়তে গেলে গ্রামার পারার কিছু আছে না, ভোকাবুলারি পারলেও কিন্তু হবে না, পুরো বাক্যটা বুঝে এখানে কোন ওয়ার্ডটা বসালে পুরো বাক্যের মানে ঠিক থাকে সেটা আনসার করতে হয়, এবং কঠিন না যদিও। উত্তর নিশ্চয়ই আমরা লিখবো, তার আগে এখানে যে স্পার্ক শব্দটা আছে, স্পার্কড এই শব্দের অর্থ পারলে সহজ হবে। স্পার্ক আমি শব্দ লিখেছি টু কজ দ্য স্টার্ট অফ সামথিং মানে কোনো কিছু শুরু করা। দ্য রিসেন্ট ইন্টারেস্ট রেট রাইজেস হ্যাভ স্পার্কড, এই জিনিসটা স্পার্ক করছে মানে শুরু করছে নিউ প্রবলেমস ফর স্মল বিজনেস, ছোট বিজনেসের জন্য কোনো একটা সমস্যা শুরু করছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের মূলত সার্চ মানে হলো মানে খুব দ্রুত কোনো কিছু বেড়ে গেছে। আমরা যদি অর্থটা দেখি, সার্চ শব্দের অর্থ হলো আ সাডেন এন্ড গ্রেট ইনক্রিজ, আ সাডেন এন্ড গ্রেট মানে দ্রুত বাড়ছে এবং অনেক বাড়ছে। এক্সাম্পল বলছে an unexpected surge in electrical power caused the computer to crash,
মানে অপ্রত্যাশিত বৃদ্ধি ইলেকট্রিক্যাল পাওয়ারে ঘটাইছে কম্পিউটার ক্র্যাশ করতে, মানে কম্পিউটার ক্র্যাশ করার কারণ এটা। আরেকটা এক্সাম্পল ক্যামব্রিজ থেকে নেওয়া, দেয়ার হ্যাজ বিন আ সার্জ ইন হাউস প্রাইসেস রিসেন্টলি, মানে দেয়ার হ্যাজ বিন আ সার্জ মানে একটা ওই ইন হাউস প্রাইসেস বাড়ির দাম অনেক বেড়ে গেছে এটা বোঝাচ্ছে। সাডেন এবং গ্রেট, হঠাৎ বাড়ছে এবং বেশি বাড়ছে। তাহলে উত্তর হবে আমাদের সি নাম্বার, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, অনেক মানুষ এখন খুব করে ইন্টারেস্টেড হচ্ছে কোথায়, ইন সাস্টেনেবল লিভিং এ, উইচ হ্যাজ স্পার্ক যেটা ঘটায়, এ স্টার্জ একটা ঊর্ধ্বগতি, ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টে। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস, রিগোরাস শব্দের বিপরীত ধর্মী ওয়ার্ড কোনটা? রিগোরাস মানে হলো খুব কঠিন, বলে না একটা রিগোরাস প্রসেস দিয়ে গিয়ে সে এই চাকরিটা পেয়েছে। তাহলে রিগোরাস প্রসেস মানে একটা কঠিন প্রসেসের মধ্যে দিয়ে সে গিয়েছে, রিগোরাস মানে কঠিন, চ্যালেঞ্জিং, এই ওয়ার্ডটাকে রেফার করে। অ্যান্টোনিম চেয়েছে তো আমাদের, ফলে আমরা উত্তর নিব ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কোনো প্যারা নাই, সহজ সরল। তাহলে চ্যালেঞ্জিংটা সিনোনিম হতে পারে, ডোমিনেটিংটা সিনোনিম না বাট ডিস্টেন্স সিনোনিম বলতে পারি আমরা। রেভেনাস মানে হলো এক্সট্রিমলি হাংরি, কেউ খুব বেশি ক্ষুধার্ত, এটাকে রেফার করে। নেক্সট আমরা যাই, মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ এন আওয়ার, খুব ইজি কোয়েশ্চেন, প্রিপোজিশন থেকে আসা। মেট্রো স্টেশনে দেখা করতে বলেছে, তাহলে আমরা উত্তর লিখবো নিশ্চয়ই কোন একটা স্পেসিফিক লোকেশন বলতে আমরা অ্যাট ব্যবহার করি। তাহলে মিট মি মানে আমার সাথে সাক্ষাৎ করো অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ এন আওয়ার, মানে কি আধা ঘন্টার ভিতরেই। বাই আর উইদিনের মধ্যে আমরা একটা প্যাঁচ ফেলে দিই মাঝামাঝি, এই দুটার একটু পার্থক্য ছোট্ট করে বলে দিব। বাই মানে পয়েন্ট অফ টাইম, মানে বাই পরে স্পেসিফিক সময় থাকবে, লাইক এখানে লেখা আছে আধা ঘন্টা, কিন্তু পরে যাওয়া যাবে না। উইদিন মানে হলো পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট সময় থাকবে না। এক্সাম্পল লিখেছি দুটা, কমপ্লিট ইউর প্রিপারেশন বাই ডিসেম্বর, মানে ডিসেম্বরের ভিতরেই তোমার প্রিপারেশন শেষ করো, ডিসেম্বর পার করলে হবে না, ডিসেম্বর ভিতরে তোমার অ্যাপ্লাই শেষ করতে হবে, ডিসেম্বর ভিতরে তোমার প্রস্তুতি শেষ করতে হবে। এক্সাম্পল লিখেছি র্যান্ডমলি। দেন কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন উইদিন আ মান্থ, মানে তোমার মানে অ্যাপ্লিকেশন শেষ করা 1 মাসের ভিতরে। পার্থক্যর জায়গাটা হলো এই বাইয়ের পর স্পেসিফিক একটা সময় থাকবে, আমরা সিঞ্চের পরে যেমন স্পেসিফিক সময় লিখি এটা ওই টাইপেরই। আবার উইদিনের পরে কিন্তু স্পেসিফিক সময় থাকবে না, সময় থাকবে বাট স্পেসিফিক না। ওকে, তাহলে বাইয়ের পরে পয়েন্ট অফ টাইম স্পেসিফিক সময় থাকবে, উইদিনের পরে স্পেসিফিক সময় থাকবে না। ফলে আমরা যে কোশ্চেনটা পেয়েছি এটা ধরে কিন্তু আবার পরীক্ষা প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় এসছে বটে বাই, উইদিন, ইন এগুলো দিয়ে। তাহলে মিট মি এট দ্য মেট্রো স্টেশন বাই হাফ এন আওয়ার, মানে কি আধা ঘন্টার মধ্যেই আমার সাথে দেখা করবে, আধা ঘন্টা ক্রস করা যাবে না। ওকে, তাহলে বাইয়ের পরে স্পেসিফিক সময় থাকে, হাফ এন আওয়ার লেখা আছে স্পেসিফিকলি। দেন ড্যাশ আই এম মাইনর আই ক্যানট ড্রাইভ ইট, এটা খুব ইজি কোশ্চেন, সবাই পারার মতো। ইয়েস, উত্তর হবে নিশ্চয়ই সিন্স আই এম মাইনর। মাইনর মানে কি, মাইনর শব্দ অনেক অর্থ আছে, এখানে মাইনর বলতে আমি ছোট, বয়স ছোট। তাহলে সিন্স আই এম মাইনর, যেহেতু আমি ছোট, আই ক্যানট ড্রাইভ ইট, আমি এখনো গাড়ি চালাতে পারি না। এবং ক্যান নট আমরা এটা লিখতে গেলে ভেজালে পড়ে যাই, ক্যান নট রে কিন্তু আমরা কান্ট লিখতে পারি শর্ট ফর্মে লিখলে, আর যদি বিস্তারিত লিখি মানে পুরো ফর্মে লিখি ক্যান স্পেস দিয়ে নট লেখা যাবে না, এটা রাইটিং একটা কমন মিস্টেক, ক্যান নট একসাথে লিখতে হবে কিন্তু। নেক্সট আমি চলে যাই, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ, এটা তো নিশ্চয়ই এই টাইপের পরীক্ষা আসা উচিত, গ্রুপ ভাব এই টাইপে আসা উচিত। ডিরেক্টলি শুধু একটা গ্রুপ ভাব দিয়ে অর্থ বের করতে বললে তো আসলে আমাদের চেক হয় না। উত্তর হবে নিশ্চয়ই সি নাম্বারটা। কি বলছে, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours, তারা কাজ করেছিল 5 ঘন্টা ধরে। কি জন্য কাজ করে, ব্লেজ মানে তো অগ্নিশিখা, তাই না? তাহলে পুট আউট নিভাতে, অগ্নিশিখা নিভাতে এই ফায়ার ফাইটার্সরা 5 ঘন্টা ধরে কাজ করেছিল, এটা বোঝাচ্ছে। তাহলে পুট দিয়ে আমরা কিছু গ্রুপ ভাব দেখে ফেলতে পারি। এখানে যে অপশনগুলো আছে, যেমন পুট অন মানে কি আমরা জানি পরিধান করা, এটাই লেখা আছে, আর পুট আউট মানে নিভানো। আর এখানে দেখাচ্ছে ফুট অফ মানে হলো স্থগিত করা, যেটাকে আমরা পস্টপোন বলি। তাহলে প্লিজ পুট অন ইউর ড্রেস, প্লিজ পুট আউট দ্য ল্যাম্প মানে ল্যাম্পটারে কি করো, নিভাও। দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ টিল নেক্সট মানডে পর্যন্ত এই মিটিংটা কি স্থগিত। এটা অনেক জায়গায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, চট্টগ্রামে আসছে, রাজশাহীতে আসছে, এগ্রিকালচার গুচ্ছতে আসছে। নেক্সট 14, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ আ বটল। এগেইন খুব ভালো একটা কোয়েশ্চেন, যেটা দিয়ে আমাকে তোমাকে ইংলিশের দক্ষতা জাজ করা যায়। শুধু গ্রামার পারলে এখানে হবে না, একটু অর্থের দিকে অ্যাটেনশন দিতে হয়। উত্তর নিশ্চয়ই আমরা ডি নাম্বার নিতে হবে। বলছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল। এখানে দা বলছি কেন, আর্টিকেল দা বলছি কেন, এটা দিয়ে পরীক্ষা আলাদা করে প্রশ্ন আসতে পারে। সে তো হসপিটালে যায়, সে কিন্তু ডাক্তার না, সে কোন একটা পারপাস নিয়ে ডাক্তার মানে হসপিটালে গিয়েছে। তাহলে এই জন্য আমরা আর্টিকেল দি বলেছি এখানে কিন্তু। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল। আফটার একটা প্রিপোজিশন এখানে, তারপর ভারত আইন লিখে দিব না, আন্দাজে লিখে দিলে হবে না। যদি বলে আফটার হিটিং মানে কি, সে হিট করছিল, লিখতে হবে আফটার বিং
হিট হয়ে, মানে হিট হয়ে, এখানে হিট ভার্বটা আফটার বিং হিটেড হইলে বেশি ভালো হইতো, ভালো লাগতো আমাদের কাছে। বাট হিট ভার্বের থার্ড ফর্ম মানে 1 2 3 মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল ফর্মও কিন্তু হিট আমরা জানি, হিট হিট হিট। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল আফটার বিং হিট, আঘাতপ্রাপ্ত হয়ে, অন দ্য হেড মাথায়, উইথ আ বটল, বটল দিয়ে, এটা দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা করে প্রশ্ন আসছে। তাহলে উইথ আ বটল, কোন বস্তু দ্বারা, দ্বারা বলতে দ্বারা দিয়া বোঝাতে আমরা বাই ব্যবহার করি, উইথ ব্যবহার করি, বাই ব্যবহার করি, উইথও ব্যবহার করি। তাহলে ব্যক্তি যদি কিছু করে, যেমন দিস ওয়ার্ক ইজ ডান বাই মি, এই কাজটা আমার দ্বারা করা হয়েছে, বাই মি ব্যক্তি, তাহলে ব্যক্তি দ্বারা বললে আমরা বাই মি বলছি, বাট কোন বস্তু দ্বারা বলতে কিন্তু আমরা উইথ আ বটল বলছি। আর এখানে কোথায়, মাথায়, অন দা হেড। আর্টিকেল দিয়ে লিখলাম কেন, কারণ সে কিন্তু হসপিটাল নরমালি যায় না, কোন একটা পারপাসে গিয়েছে, যায়। এখানে অর্থের জন্য পেসিভ লাগবে। নেক্সট লাস্ট কোশ্চেন, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, কোন বানানটা ভুল? এটা খুব ইজি, সবার জন্য ইজি ছিল, নিশ্চয়ই সবাই পেরেছে। এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন, এখানে আইটার খুব বেশি, আইটার দরকার নেই, খুব বেশি কি দরকার নেই, বাকিগুলো ঠিক আছে। অ্যাপ্রিহেনশন, ট্রানকুইলিটি, ডুপ্লিসিটি, ইজি কথা। এই ছিল 15টা প্রশ্ন সমাধান। এবার আমি একটু দেখাবো এই 15টা প্রশ্ন কোথায় থেকে আসছে। 15টা প্রশ্ন আমি ঘাটাঘাটি করে যা পেয়েছি, ফিগার অফ স্পিচ থেকে একটা প্রশ্ন আসছে, এবং ভার্ব টপিকটার অ্যাঙ্গেল ধরে তিনটা প্রশ্ন আসছে। স্পেলিং একটা আসছে, প্রিপোজিশন একটা আসছে, কন্ডিশন থেকে একটা আসছে, সিনোনিম একটা দুটো আসছে, গ্রুপ ভার্ব থেকে একটা আসছে, ইডিয়ামস থেকে একটা আসছে, এবং সেন্টেন্স থেকে 4টা আসছে। সেন্টেন্সকে আমি আলাদা করে লিখেছি ভাই বোন, দেখো, গ্রামার থেকে একবারে টু দা পয়েন্টে গ্রামার থেকে 4টা, টু দা পয়েন্টে ভোকাব থেকে 6টা, 10টা, তো সমান 15 লিখলেন কেন? বাকি এই যে একটা হলো এখান থেকে, আর 4টা আসছে সেন্টেন্স থেকে। এটাই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের নতুন একটা প্যাটার্ন। এই টাইপের প্রশ্নগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিসি ইউনিটে দেখা যায়, এবং ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটেও দেখা যায়। এটা আমাদের কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় হলো আমরা একটু বুঝে বুঝে পড়া উচিত, যা পড়ছি অর্থ বুঝে পড়ার চেষ্টা করছি এবং রিডিং করার অভ্যাস করি। শুধু গ্রামারের উপর নির্ভরশীল না হয়ে, গ্রামার তো অবশ্যই পড়বো, পাশাপাশি গ্রামার দিয়ে যে সেন্টেন্সটা পড়ছি সেন্টেন্সের অর্থ বুঝে পড়ার ট্রাই করব, রিডিং করার অভ্যাস তৈরি করব। আমাদেরকে সেন্টেন্স যেটা ধরে আমি 4টা কোশ্চেনের কথা বলছি, এগুলোতে কিন্তু গ্রামারও আছে, আবার ভোকাবুলারি আছে, আবার শুধু গ্রামার ভোকাবুলারি হলেও হবে না, গ্রামার ভোকাবুলারি সেন্টেন্স বুঝে পড়ার অভ্যাস থাকলে এই প্রশ্নগুলো আনসার করা খুব ইজি। এই ছিল আজকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 24 শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান। আশা করি এই ক্লাস কাজে দিয়েছে তোমাদের। বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিও, ছোটদেরকে দেখা সুযোগ করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।